আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, সবাইকে আরেকবার স্বাগতম ব্রেনবাজ পরিবারের পক্ষ থেকে। তো আজকে ব্রেনবাজের পরিবারের পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করা হবে, যেটা অনুজীব, যেটা হচ্ছে আমাদের বলতে গেলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমাদের যারা আমরা বলতে গেলে এই যে কয়দিন আমাদের অলরেডি যারা ভর্তি যুদ্ধ আছে, দেখা যাচ্ছে যে 25-26-এ যারা ব্যাচের আছে যারা, তাদের জন্য কিন্তু চ্যাপ্টারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে বলতে গেলে যে কোনোখানে, সেটা ঢাকা ভার্সিটি হয়, মেডিকেলে, জাহাঙ্গীরনগর, কৃষি, গুচ্ছ, যে কোনোখানে এই চ্যাপ্টার থেকে একটা না একটা কোশ্চেন আমাদের মাস্ট বি কমন পড়বেই। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওকে, তো সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন যে আপনারা ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু গুরুত্বপূর্ণ, সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন। সবাই আসা মাত্রই আমি কিন্তু ক্লাসটা শুরু করে দেব। সবাই একটু আমরা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, একটু কথা বলবেন সবাই। ওকে, আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু কথা বলবেন। আচ্ছা, লনলি ইমরান বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার। ওকে, তো সবাই একটু আমরা ক্লাসে জয়েন করি এবং সবাই একটু ক্লাসে আমরা জয়েন করার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সবাই একটু ক্লাসটাতে জয়েন করার চেষ্টা করি। আজকের ক্লাসটা যদি আমরা ঠিকঠাক মতো করি, ইনশাল্লাহ কিন্তু আমরা খুবই ভালো একটা রেসপন্স পাবো, ঠিক আছে? আমরা একটা রেসপন্স পাবো, ঠিক আছে? সবাই একটু আমরা ক্লাসে জয়েন করার চেষ্টা করি, সবাই একটু ক্লাসে জয়েন করার চেষ্টা করি। আমি জাস্ট কিছুক্ষণের মধ্যে ক্লাসে শুরু করে দিব। জাস্ট একটা কথা বলবো ভাই, আমাদের কিন্তু যারা এবার পরীক্ষা দিয়েছি তাদের কিন্তু এই চ্যাপ্টারটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে বেশ কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো যদি আমরা খুব ভালো করে যদি পড়ি, অবশ্যই আমাদের কোশ্চেন এখান থেকে কমন পড়বে ভাই। হ্যাঁ, তো আমরা সবাই একটু যার যার অবস্থানে ক্লাসটা একটু আমরা শেয়ার করব, সবাই একটু শেয়ার করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আমাদের একটু যদি আমরা আলোচনা করি ভাই, দেখেন অনুজীব কথাটার মানে আসলে কি। অনুজীব, এখানে কিন্তু আমরা কিন্তু একটা কথা কিন্তু খুব ভালো করে জানি, অনুজীব কথাটার মানে হচ্ছে যে অনু। হ্যাঁ, অনুজীব, অনুজীব কথাটার মানে কি, সবাই একটা কথা বলে। অনুজীব কথাটা হচ্ছে মানে কি, অনু মানে হচ্ছে যাদেরকে আসলে খালি চোখে দেখা যাচ্ছে না, তাদেরকে আমরা হচ্ছে অনুজীব বলবো। তাদেরকে আমরা কি করতে পারি না, খালি চোখে দেখতে পাই না, তাদেরকে আমরা কি বলবো বলেন তো, অনুজীব হচ্ছে বলবো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কিন্তু জানি আকৃতির উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রাণীদেরকে কিন্তু দুটি ভাগে ভাগ করতে পারি। সবাই একটা কথা বলবেন, কি বলছি? আকৃতির উপর ভিত্তি করে আমরা কিন্তু প্রাণীদেরকে কয়টি ভাগে ভাগ করতে পারি? আকৃতির উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রাণীদেরকে হচ্ছে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী এবং একটা হচ্ছে কি প্রাণী? আণুবীক্ষণিক প্রাণী, এবং হচ্ছে একটা হচ্ছে অণুজীব, ঠিক আছে? আণুবীক্ষণিক প্রাণী এবং একটা হচ্ছে বৃহত্তম প্রাণী। আণুবীক্ষণিক প্রাণী এবং আরেকটা হচ্ছে কি প্রাণী বলছি? বৃহত্তম প্রাণী। দেহের আকারের উপর ভিত্তি করে আমরা প্রাণীদেরকে আসলে দুটি ভাগে ভাগ করতে পারতেছি, ঠিক আছে? ওকে, তো যেটা কথা বলতেছিলাম, তো আমরা অণুজীব চ্যাপ্টারটা থেকে আমরা যদি একটু যদি আলোচনা করি, আমরা দেখবো যে প্রতি বছর কিন্তু এখান থেকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমরা যদি আলোচনা করি, এখান থেকে কোশ্চেন বলতে গেলে আমাদের আসছেই। তারপর হচ্ছে আমাদের কৃষিতে কোশ্চেন আমাদের আসে এখান থেকে।
ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখান থেকে গুচ্ছে কোশ্চেন কিন্তু আমাদের আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বুঝতে পারতেছি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখানে বেশ কটা ইনফরমেশন আমাদের আছে। ওকে, তাই ক্লাসটা আমি শুরু করে দিলাম। তো প্রথমে আমি যদি আপনাদের সামনে কথা যদি বলি, সবাই একটা কথা বলেন। দেখেন, ভাইরাস কথাটার আসলে অর্থটা কি, আমি যদি আলোচনা করি, ভাইরাস কথাটার অর্থ কি। ভাইরাস, এই যে ভাইরাস, এই কথাটার অর্থ কি, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভাইরাস কথাটার অর্থ হলো আমাদের হলো বিষ। ভাইরাস কথার অর্থটা কি বলছি, বিষ মানে হলো পয়জন, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। ভাইরাস কথা অর্থ যদি বিষ বা পয়জন হয়, এবং এই ভাইরাস এই কথাটা আমাদের কোন শব্দ থেকে আমাদের এখানে আসছে, এটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, ঠিক আছে। ভাইরাসটা আমাদের কোন শব্দ থেকে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে আমাদের ল্যাটিন শব্দ থেকে আমাদের ভাইরাসটা আসছে। আচ্ছা, এখন আমি একটু যদি আপনাদের সামনে কথা বলি, আমরা কিন্তু ভাইরাসকে কিন্তু কি বলি, ভাইরাসকে কিন্তু আমরা জীব ও জ্বরের, ভাইরাসকে আমরা কি বলবো, জীব ও জ্বরের যোগসূত্র কিন্তু বলা হয়, ঠিক আছে। পরীক্ষা যদি কোশ্চেন না, কাকে, ভাইরাসকে জীব এবং জ্বরের যোগসূত্র আসলে কাকে বলবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, জীব এবং জ্বরের কি বলছি, জীব এবং জ্বরের যোগসূত্র আসলে আমরা কাকে বলি, অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে জীব এবং জ্বরের যোগসূত্র আমরা কাকে বলি। জীব এবং জ্বরের যোগসূত্র হচ্ছে যে আমরা ভাইরাসকে বলি, ঠিক আছে। জীব এবং জ্বরের যোগসূত্র কাকে বলতেছি। আচ্ছা, সবাই একটু কথা বলবো, জীব এবং জ্বরের যোগসূত্র আমরা কাকে বলি, সবাই কথা বলে দেখো। জীব এবং জ্বরের যোগসূত্র হচ্ছে আমরা ভাইরাসকে বলি। তো কেন আসলে আমরা ভাইরাসকে জীব এবং জ্বরের যোগসূত্র বলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখেন, যেটা কথা বলতেছিলাম, কাকে জীব এবং জ্বরের যোগসূত্র বলতেছি, অবশ্যই হচ্ছে আমরা ভাইরাসটাকে জীব এবং জ্বরের যোগসূত্র বলতেছি। এজন্য আমি ভাইরাসকে জীব এবং জ্বরের যোগসূত্র বলবো, কারণ হচ্ছে এই জায়গায় জীবের বৈশিষ্ট্য আছে, আমাদের এই জায়গায় কি আছে বলেন তো, এই জায়গায় হচ্ছে আমাদের জ্বরের বৈশিষ্ট্য কিন্তু আমাদের আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। দেখেন, যে কথা বলতেছিলাম, জীব এবং জ্বরের যোগসূত্র, এখন দেখেন এখান থেকে পরীক্ষার মধ্যে জ্বর বৈশিষ্ট্য কি এবং জীব বৈশিষ্ট্যটা কি, আমি একটু আলোচনা করি, দেখেন একটু আপনারা লক্ষ্য করবেন সবাই। জ্বর বৈশিষ্ট্য নিয়ে আমি একটু আপনাদের সামনে কথা বলতে চাই, জ্বর বৈশিষ্ট্যগুলো নিয়ে। দেখেন, লনলিম না ভাই, বিজ্ঞানীদের নামগুলো কি পড়তে হবে, আমি যেগুলো বলে দেবো শুধু সেগুলো পড়লেই হবে। দেখেন, যে কথা বলতেছিলাম, আমি কি বললাম, আমাদের ভাইরাসে বেশ কয়টা জ্বর বৈশিষ্ট্য আছে। ভাই দেখেন, জ্বর কথাটার মানে কি, জ্বর কথাটার মানে হচ্ছে যে নাই, জ্বর কথাটার মানে হলে এই নাই ওই নাই, যত সব নাই আছে সবগুলাই হচ্ছে আমাদের জ্বর বৈশিষ্ট্য। আচ্ছা, ভালো কথা। কিন্তু ভাইরাসের জ্বর বৈশিষ্ট্যর মধ্যে নাই আছে, ভালো কথা, কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে যে মাথায় রাখবেন যে কত সব। কেন ভাই এই কথাটা বলছেন, কত সবটা কি, ভাইরাসকে আমি কি করতে পারতেছি, ভাইরাসকে আমি কেলাসিত করতে পারতেছি, ভালো কথা। ভাইরাসকে আমি কি করতে পারতেছি, তলানীকরণ করতে পারতেছি, ঠিক আছে। ভাইরাসকে আমি কি করতে পারতেছি, সেন্ট্রিফিউজ করতে পারতেছি, ভাইরাসকে আমি কি করতে পারতেছি, সেন্ট্রিফিউজ করতে পারি। ভাইরাসকে আমি কি করতে পারি, ভাইরাসকে আমি ব্যাপন করতে পারি। এই কয়টা জিনিস কিন্তু আমি পজিটিভ, মানে আমি বলছি, আপনাদেরকে বোঝার চেষ্টা করেন, ভাইরাসকে কিন্তু জীব এবং জ্বরের যোগসূত্র বলি, ভালো কথা। কেন বলি, ভাইরাসের ভিতরে জীবের বৈশিষ্ট্য আছে, ভাইরাসের ভিতরে জ্বরের বৈশিষ্ট্য আছে, ভালো কথা। জ্বর বৈশিষ্ট্য মানে হচ্ছে যেগুলা থাকবে না, যেমন প্রজনন ক্ষম নয়, এই নয়, যত নেগেটিভ সবগুলোই তো জ্বর, তাই না। আর জীব মানে পজিটিভ। কিন্তু
এই জ্বরের মধ্যে কিছু পজিটিভ আছে। এটা মনে রাখার সূত্রটা কি বলছি, কত সব ভাইরাসকে কত মানে একে ক্যালাসিত করতে পারতেছি, একে তলানিকরণ করতে পারতেছি, একে আমি সেন্ট্রিফিউজ করতে পারতেছি, এবং একে কি করতে পারতেছি, ব্যাপন করতে পারতেছি। সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, এতটুকু ক্লিয়ার কিনা একটু সবাই কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন আমি সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, এবং একটু ফ্রেন্ডদেরকে মেনশন করেন, যেহেতু ক্লাসটা পাবলিকই হচ্ছে, একটু ফ্রেন্ডের সবাই মেনশন করবেন ক্লাসটা, এবং একটু টাইমলাইনে ক্লাসটা কী করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, এরপর দেখেন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ভাইরাসের আবিষ্কার নিয়ে কিছু কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়। আমি পয়েন্টটা একটু খাতার মধ্যে লিখতে চাই, সেটা হচ্ছে ভাইরাসের আবিষ্কার যে পয়েন্টটা, সেটা থেকে আমাদের পরীক্ষার মধ্যে আমাদের কিছু কোশ্চেন দেয়। হ্যাঁ, আবিষ্কার থেকে কিছু কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়। দেখেন, তো প্রথম কথাটা একটু বোঝার চেষ্টা করেন, ভাইরাস ঘটিত প্রথম রোগ কোনটা? মানে এমন একটা রোগ আছে, ডিজিজ আছে, যে রোগটা আমাদের ভাইরাস দ্বারা হয়েছে। মাথায় রাখবেন ভাই, ভাইরাস দ্বারা প্রথম রোগটা হচ্ছে আমাদের বসন্ত রোগ। আচ্ছা, ভালো কথা, এটা কিন্তু কোশ্চেন দেয়। ভাইরাস দ্বারা প্রথম যে রোগ, সে প্রথম রোগটার নাম হচ্ছে আমাদের বসন্ত রোগ। আচ্ছা, ভালো কথা, বসন্ত রোগ হচ্ছে। এখন এই ভাইরাস ঘটিত প্রথম রোগ যে আমাদের বসন্ত রোগ হয়েছে, এই বসন্ত রোগের কথা কে বলে? বসন্ত রোগের কথা যে বিজ্ঞানী বলে তার নাম হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। আমরা সবাই একটু কমেন্ট করব। আমি আবার বলতেছি, ভাইরাস ঘটিত প্রথম যে রোগ বসন্ত রোগ, এই বসন্ত রোগের কথা কে বলে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বলে। আচ্ছা, ভালো কথা, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার বলে। এখন এই আবিষ্কার করতে যে আমাদের বেশ কয়টা পয়েন্ট আমাদের এখানে মাথা রাখতে হবে, সেটা হচ্ছে তামাক পাতা। তামাক পাতা, এই তামাক পাতার মধ্যে আমরা কি দেখতে পারি? সোপ সোপ দাগ দেখা যায়। কি বললাম? তামাক পাতার মধ্যে আমরা কি দেখতে পাচ্তেছি? সোপ সোপ দাগ দেখা যায়। আচ্ছা, ভালো কথা, বোঝার চেষ্টা করেন। তামাক পাতা, যেটার বৈজ্ঞানিক নাম আমাদের জানতে হবে, যেটা বৈজ্ঞানিক নাম আমাদের নিকোটিনা ট্যাবাকাম। এখন দেখেন, এই তামাক পাতাটাকে কেন্দ্র করে এই জায়গায় তিনজন বিজ্ঞানীর নাম আছে। এই তিনজন বিজ্ঞানীর নাম কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা বারবার ভুল করেন। এই জিনিসটা যদি দেখেন আপনারা ভুল করবেন না। দেখেন একটু ব্যাপারটা, তামাক পাতার মধ্যে সোপ সোপ দাগ দেখা গেছে, ভালো কথা। এই তামাক গাছের মধ্যে সোপ সোপ দাগ দেখা গেছে, এই রোগটাকে টোবাকো মোজাইক রোগ বলছে। তামাক গাছের মধ্যে সোপ সোপ দাগ দেখা গেছে, এবং এই রোগটাকে কি রোগ বলছে? টোবাকো মোজাইক রোগ বলছে। আমার কোশ্চেন হচ্ছে যে তামাক গাছের মধ্যে সোপ সোপ দাগ দেখা গেছে, ভালো কথা, এটাকে টোবাকো মোজাইক রোগ কে বলছে? অবশ্যই মাথায় রাখবেন, যে বলছে তার নাম হচ্ছে বিজ্ঞানী অ্যাডলফ মায়ার। তার নাম কি বলছি? বিজ্ঞানী অ্যাডলফ মায়ার। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন, সেটা হচ্ছে যে তামাক পাতার আক্রান্ত তামাক পাতার রসকে ফিল্টার করছে। পরীক্ষার মধ্যে কোশ্চেনটা দেয়, আক্রান্ত তামাক পাতার রসকে ফিল্টার করে কে? অবশ্যই মাথায় রাখবেন, আক্রান্ত তামাক পাতার রসকে ফিল্টার করছে যে বিজ্ঞানী, সে ভদ্রলোকটার নাম হচ্ছে আইভানোভস্কি। অনেকে কোশ্চেন করছে, ভাইয়া যে বিজ্ঞানীর নামগুলো আছে এগুলো আমি কি পড়বো কি পড়বো না? জাস্ট যেগুলো দেখাই দিচ্ছি এগুলো পড়লেই আপনাদের এনাফ। তামাক পাতার সোপ সোপ দাগ দেখা গেছে, এটাকে সে ফিল্টার করছে যে বিজ্ঞানী, সেটা হচ্ছে আইভানোভস্কি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই আইভানোভস্কিকে আমরা কি বলি? আমরা বলি যে সে ভাইরাসের আবিষ্কারক। পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু দেয় যে ভাইরাস
কে আবিষ্কার করে? অবশ্যই মাথা রাখবেন ভাইরাস আবিষ্কার হচ্ছে আইভানোভস্কি। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু 3জন বিজ্ঞানী অবদানের কথা বলছি আপনাদেরকে। আরেকজন বিজ্ঞানী হচ্ছে যে টোবাকো মোজাইক রোগ বলছে। তো টোবাকো মোজাইক রোগের জন্য যে ভাইরাসটা আমাদের দায়ী, সে ভাইরাসটাকে কি বলছে? টিএমভি বলছে। বুঝেন, এই যে টিএমভি এই টিএমভিকে পৃথক করে, টিএমভিকে পৃথক করেন আসলে কে? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। টিএমভিকে পৃথক করেন যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। টিএমভিকে পৃথক করেন যে বিজ্ঞানী স্ট্যানলি, এবং এই বিজ্ঞানী স্ট্যানলি হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের ভাইরোলজির জনক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তাকে কি বলা হয়? ভাইরোলজির জনক। ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে একমাত্র এই ভদ্রলোক, সে আসলে এত কিছুর মধ্যে সে নোবেল পুরস্কার পায়। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয়, ভাইরাস নিয়ে গবেষণা করতে যে আপনার কে আসলে নোবেল পুরস্কার পায়। এসে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা কিন্তু আসলে এই জিনিসটা আপনারা ভুল করেন। তামাক পাতার মধ্যে ছোপ দাগ দেখা যায়, সেটাকে টোবাকো মোজাইক রোগ কে বলে? তামাক পাতার রসকে কে ফিল্টার করে? ভাইরাসের আবিষ্কারক কে? তারপর টোবাকো মোজাইক রোগের জন্য কে দায়ী? টিএমভিকে কে পৃথক করেন? কে নোবেল পুরস্কার পায়? ভাইরাস, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো আপনারা ভুল করেন। আশা করি আজকে ক্লাস যদি আপনারা করেন আপনারা ভুল করবেন না। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? সবাই একটু কথা বলবেন? ঠিক আছে, ওকে। এখন দেখেন, সবার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি। এরপরে দেখেন আমি যেটা নিয়ে একটু আলোচনা করব, এর পয়েন্টটা সবাই শেষ, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাসের আয়তন নিয়ে এখন আমি আপনাদের সামনে কথা বলবো। ঠিক আছে, আয়তন টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আয়তন টপিকসটা, সে আয়তন নিয়ে একটু কথা বলবো। দেখেন, এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের আসে। কি ধরনের কোশ্চেন আসে আমি একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। দেখেন, আয়তন থেকে পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন আছে। আচ্ছা দেখেন, প্রথম কোশ্চেন যেটা আমাদের দেয় ভাইরাসের মধ্যে, সবচাইতে ক্ষুদ্র ভাইরাস কোনটা? কমন একটা কোশ্চেন। সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কোনটা? খুবই একটা কমন কোশ্চেন, অনেকবার আমাদের পরীক্ষার মধ্যে দেয়। সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস কি? পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আমাদের সবচাইতে বড় ভাইরাস আসলে কোনটা? দুটা কোশ্চেন পরীক্ষার মধ্যে আমাদের অনেকবার আমাদের এমসিকিউর মধ্যে দিয়েছিল। প্রথম কোশ্চেন দেখেন, সবচাইতে ক্ষুদ্র ভাইরাস হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ। আমি লিখে দিচ্ছি, সবাই একটু লিখবেন খাতার মধ্যে। সবচাইতে ক্ষুদ্র ভাইরাস কি বললাম? গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ভাইরাসটা হলো সবচাইতে ক্ষুদ্র ভাইরাস। আর সবচাইতে বড় যে ভাইরাসটা আছে কোনটা? সবচাইতে বড় ভাইরাসটার নাম হচ্ছে আমাদের প্যান্ডোরা ভাইরাস। জাস্ট এতটুকু মাথায় রাখেন আপনারা। সবচাইতে ক্ষুদ্র ভাইরাস কি? সবচাইতে বৃহত্তম ভাইরাসটা কি? সবচাইতে ক্ষুদ্র ভাইরাস হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, আর সবচাইতে বড় ভাইরাস হচ্ছে আমাদের হলো প্যান্ডোরা হলো ভাইরাস। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, আমি যেটা নিয়ে তো কথা বলবো আপনাদের সামনে, সেটা হচ্ছে যে ভাইরাসের গঠনটা নিয়ে কথা বলবো, যেটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, গঠনটা নিয়ে যদি আপনাদের সামনে কথা বলতে চাই, পরীক্ষার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য আমাদের আসে। একটু লক্ষ্য করেন, ভাইরাসের গঠন যদি বলি, ভাইরাসের মাঝখানে আমাদের কি থাকতেছে বলেন তো? ভাইরাসের মাঝখানে হচ্ছে আমাদের এরকম কেন্দ্রীয় বস্তু থাকে, ভালো কথা। এবং কেন্দ্রীয় বস্তুর বাইরে সুন্দর করে আমাদের আরেকটা আবরণ থাকে, তাই না? এরকম তো আবরণ থাকতেছে, তাই তো ব্যাপারটা? একটু সবাই বোর্ডটা থেকে লক্ষ্য করেন। ভাইরাসের এই যে কেন্দ্রীয় বস্তু, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কেন্দ্রীয়, মানে কেন্দ্রে যে অবস্থান থাকে সেটাকে অবশ্যই আমরা কেন্দ্রীয় বস্তু বলবো। এই ভাইরাসের কেন্দ্রীয় বস্তুটা আসলে কি?
অবশ্যই মাথায় রাখবেন ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। এবং আমরা কিন্তু জানি নিউক্লিক অ্যাসিড মানে কিন্তু ডিএনএ এবং আরএনএ। উন্নত প্রাণীদের ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে, কিন্তু ভাইরাসে কখনোই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে না। এজন্য কিন্তু আমাদের ভাইরাসগুলা আপনাদের হয় ডিএনএ ভাইরাস হবে, আর না হলে কি ভাইরাস হবে, আরএনএ ভাইরাস হবে। একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, অধিকাংশ প্রাণী ভাইরাস হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস, এবং ম্যাক্সিমাম হচ্ছে উদ্ভিদ যে ভাইরাসটা আছে সেটা হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস। এরপর দেখেন এই যে নিউক্লিক অ্যাসিডের বাইরে সুন্দর করে আমাদের একটা আবরণ দেখতে পাচ্ছি। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ভাইরাসের বাইরে যে আবরণটা দেখা যায়, ভাইরাসের বাইরে যে আবরণটা দেখা যায় সে আবরণটা আসলে কিসের তৈরি, পরীক্ষার মধ্যে দেয় ভাইরাসের বাইরে যে আবরণটা আমাদের আসে সে আবরণটা আসলে কিসের তৈরি, এটা কিন্তু পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন ভাইরাসের বাইরে যে আবরণটা, সে আবরণটা হচ্ছে আমাদের প্রোটিনের তৈরি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভাইরাসের যে আবরণটা প্রোটিনের তৈরি, এবং প্রোটিনের যে এই প্রোটিনযুক্ত আবরণকে আমরা ক্যাপসিড বলি, এবং ক্যাপসিডের যে একককে সেটাকে কিন্তু আমরা কি বলবো বলেন তো, ক্যাপসোমিয়ার বলবো। ঠিক আছে, ভাইরাসের বাইরে প্রোটিনের যে আবরণটা আছে সেটাকে আমরা কি বলবো, ক্যাপসিড বলবো, এবং ক্যাপসিডের যে একক সেটাকে আমরা ক্যাপসোমিয়ার বলবো। কারণ মজার ব্যাপার হচ্ছে যে আপনার সব ভাইরাসে কিন্তু মানে ক্যাপসিডের বাইরেও আমরা আরেকটা আবরণ দেখতে পাই। এটা কিন্তু এসেনশিয়াল না, অপশনাল ব্যাপার, মানে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ভাইরাসের ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ দেখা যায়। যদি ভাইরাসের বাইরে আরেকটা আবরণ আমরা দেখতে পারি, সে আবরণটাকে আমরা কি বলবো বলেন তো, এনভেলাপ বলবো। ঠিক আছে, এবং এই যে এনভেলাপটা বেসিক্যালি কিসের তৈরি হচ্ছে, লিপিড এবং হচ্ছে কিসের সমন্বয়ে তৈরি হচ্ছে বলেন তো, প্রোটিনের সমন্বয়ে তৈরি হচ্ছে। এবং এর একককে আমরা কি বলবো, অবশ্যই মাথায় রাখবেন এর এককে আমরা বলবো যে প্যাপলোমিয়ার। এর এককে আমরা কি বলবো, প্যাপলোমিয়ার। আমি আবার বলতেছি, মানে ক্যাপসিডের বাইরে আবরণটা থাকতেই হবে, এটা কোনো বাধ্যবাধকতা নেই, থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি ক্যাপসিডের বাইরে আরেকটা আবরণ দেখা যায়, সে আবরণটাকে আমরা বেসিক্যালি এনভেলাপ বলবো। এই এনভেলাপটা আমাদের লিপিড আর প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়, যেটাকে আমরা লিপোপ্রোটিন বলি, এবং এনভেলাপের যে একক সেটাকে আমরা পেপ্লোমিয়ার বলবো। তারপর ক্যাপসিডের এককে আমরা কি বলবো, ক্যাপসোমিয়ার বলবো। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের ভাইরাসটা যে আমাদের আছে, সব ভাইরাসে কিন্তু এনজাইম হলো থাকে না। সব ভাইরাসে কি বলছি, এনজাইম থাকে না। কিছু কিছু ভাইরাস, বোঝার চেষ্টা করেন, সব ভাইরাসে এনজাইম থাকে না, কিছু কিছু ভাইরাসে আমাদের কি থাকে, এনজাইম থাকে। তো আমার কথা হচ্ছে যে ভাইরাসগুলোতে আমাদের এনজাইম থাকে, কোন ভাইরাসগুলোতে আমাদের এনজাইম থাকে, অবশ্যই মাথায় রাখবেন টি2 ফার্স্ট ভাইরাসে আমাদের এনজাইম থাকে। তারপর হচ্ছে আপনার কোন ভাইরাসে এনজাইম থাকে বলেন তো, ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসে আমাদের এনজাইম থাকে। তারপর HIV ভাইরাসে এনজাইম থাকে। মানে এই তিনটা ভাইরাসে আমাদের, আমি বারবার বলতেছি সব ভাইরাসে কিন্তু এনজাইম থাকে না। টি2 ফার্স্ট, HIV আর হচ্ছে যে এই যে ইনফ্লুয়েঞ্জা, এখানে আমাদের এনজাইম থাকে। তো কোশ্চেন হচ্ছে যে এই টি2 ফার্স্ট ভাইরাসে আমাদের কি এনজাইম থাকে, অবশ্যই মাথায় রাখবেন টি2 ফার্স্ট ভাইরাস আমাদের লাইসোজাইম হচ্ছে এনজাইম থাকে। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা আসতেছে, সেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেস এনজাইম থাকে। কি থাকে, নিউরামিনিডেস এনজাইম থাকে। এবং HIV যে ভাইরাসটা আসতেছে, HIV ভাইরাস আমাদের কি থাকতেছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমটা থাকতেছে। কি থাকতেছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই টি2 ফার্স্ট ভাইরাসে কি এনজাইম থাকে সবাই কথা বলেন, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। টি2 ফার্স্ট ভাইরাসে, ইনফ্লুয়েঞ্জাতে, আমি আবার বলতেছি টি2 ফার্স্ট ভাইরাসে লাইসোজাইম,
তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জাতে নিউরামিনিডেস, এবং এইচআইভিতে কি বলছি রিভার্স ট্রান্সক্রিপ্টেস হলো এনজাইম হলো থাকতেছে। এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি করে। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। ওকে, এখন দেখেন আমি জাস্ট এখানে যে কথাগুলো বলছি সেটা আমি স্লাইডের মধ্যে দিয়ে দিছি। যেমন 1796 সালে ভাইরাস ঘটিত প্রথম যে রোগ সেটা হচ্ছে বসন্ত রোগ। এই বসন্ত রোগের কথা প্রথম উল্লেখ করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। ভালো কথা। তামাক পাতা, যেটা বইয়ের নাম কি বলছে, নিকোটিনা ট্যাবাকাম, এটা আমাদের সোপ দাগ দেখা যায়। তো এই সোপ দাগটাকে আমরা কি বলছি, টোবাকো মোজাইক রোগ বলছি। কে বলছে? অ্যাডলফ মায়ার বলছে। তারপরে হচ্ছে যে তামাক পাতা রসকে ফিল্টার করছে কে? বিজ্ঞানী আইভানোভস্কি ফিল্টার করছে। টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করেন, এজন্য নোবেল পুরস্কার পায় বিজ্ঞানী স্টেনলি। ঠিক আছে, আমি সবাই ক্লাসে আসা চাই, যারা আছেন পেইড ব্যাচে সবাই কিন্তু ক্লাসে আসেন, কিন্তু সবাই ক্লাসে আসে। উজ্জ্বল রয় শ্রীপনা, আপনাদের দায়িত্ব হলো সবাইকে নিয়ে ক্লাসে আনা, সবাই ক্লাসে আসেন। আচ্ছা, এরপর দেখেন আমি আপনাদের সামনে একটু যেটা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা নিয়ে একটু কথা বলবেন। সেটা হচ্ছে যে ভাইরাসের প্রকারভেদটা নিয়ে একটু কথা বলতে চাই, এটা পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন মানে ভাইরাসের প্রকারভেদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে দেখেন ভাইরাসকে আমরা আকৃতি অনুযায়ী বেসিক্যালি আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভাইরাসকে আমরা আকৃতি অনুযায়ী হচ্ছে যে 7টি ভাগে আসলে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি? 7টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে আমাদের দন্দাকার বা পরীক্ষার মধ্যে অ্যাভেলেবেল কোশ্চেন আসে, দন্দাকার ভাইরাস কোনটি বা কোনটি নয়, বা নিচের কোনটি দন্দাকার ভাইরাস, এগুলো কিন্তু মাস্ট বি পরীক্ষার মধ্যে আমাদের দেয়। দেখেন দন্দাকার ভাইরাস ইংলিশটা আমরা রড শেপড, মাথা রাখবেন ম দ্বারা যত ভাইরাস আছে সবগুলো হচ্ছে আমাদের দন্দাকার ভাইরাস। ম দ্বারা ভাইরাসগুলো কি আছে? মামস, তারপর হচ্ছে আপনাদের টোবাকো মোজাইক, আলফা মোজাইক ভাইরাস। তার মানে ম দ্বারা যত ভাইরাস আছে টোবাকো মোজাইক, মামস, আলফা মোজাইক, সবগুলো আমাদের দন্দাকার ভাইরাস। ঠিক আছে, এরপর দেখেন চলে আসতেছে আমাদের হচ্ছে গোলাকার ভাইরাস। গোলাকার ভাইরাস যেটাকে আমরা কি বলবো? স্পেরিক্যাল ভাইরাস। ঠিক আছে, মাথা রাখবেন এই স্পেরিক্যাল ভাইরাসের মনে রাখার সূত্রটা আসলে কি? এটা সূত্রটা হচ্ছে যে সবাই ক্লাসে আসেন, হি প্লেস ইন টিম ঢাকা, এটা সূত্র। গোলাকার ভাইরাস যেটা স্পেরিক্যাল ভাইরাস যে আমাদের আসতেছে, এই সূত্রটা কি বলছি বলেন তো? হি প্লেস ইন টিম ঢাকা, এইচ ফর এইচআইভি, পি ফর পোলিও, টি ফর টিআইভি, ঢাকা ডি ফর ডেঙ্গু। এবং এই যে গোলাকার বা স্পেরিক্যাল ভাইরাসের আরেকটা উদাহরণ হচ্ছে করোনা ভাইরাস। সে করোনা ভাইরাসটা কিন্তু আমাদের গোলাকার বা স্পেরিক্যাল ভাইরাস। ঠিক আছে, এরপরে আমাদের চলে আসতেছে ঘনক্ষেত্রাকার অথবা কিউবিকাল বা পাউরুটির মতো একই কথা, কিন্তু ঘনক্ষেত্র বা কিউবিকাল পাউরুটি একই। এটা মনে রাখার সূত্রটা কি বলছে? ভ্যাকেশনে হাঁপানি। কেন? ভ্যাতে হলো ভ্যাকসিনিয়া, হাতে হলো হারপিস। তারপর আমরা চলে আসতেছে ব্যাঙ্গাচিয়াকার ভাইরাস, যাকে আমরা ইংরেজিতে কি বলি? ট্যাডাপল শেপ বলি। তো ট্যাডাপল শেপ ভাইরাস আসলে কোনগুলো? T2, T4 আর T6, এগুলো হচ্ছে আমাদের ট্যাডাপল শেপ হচ্ছে ভাইরাস। ঠিক আছে, আর থ্রেড শেপ ভাইরাস যেটা আসতেছে, থ্রেড শেপ যেটা ফিলামেন্টাল বা সূত্রাকার থ্রেড শেপ, এটা মনে রাখার সূত্র ইবলিস। কেন? রশ্মিতে হলো ইবোলা ভাইরাস, আর দৈন্তার সাথে হলো আমাদের স্ট্রিক ভাইরাস। আমি আবার বলতেছি, ফিলামেন্টাল বা সূত্রাকার বা থ্রেড শেপড, এটার মনে রাখার সূত্রটা কি বলছে? এটা কিন্তু আসার মতো একটা কোশ্চেন। ফিলামেন্ট, এটা মনে রাখার সূত্রটা কি বলছি বলেন তো? ইবলিস, রশ্মি ই, ব লসিল্লি দৈন্তাস্য। কেন? রশ্মি দ্বারা কি ভাইরাস আসতেছে? সবাই একটু কথা বলবেন, একটু ফ্রেন্ডদেরকে বেশি বেশি করে মেনশন করবো। রশ্মিতে কি ভাইরাস বলেন তো? ইবোলা ভাইরাস। এবং দৈন্তার সাথে কি ভাইরাস? স্ট্রিক ভাইরাস। এই দুটা ভাইরাসই হচ্ছে আমাদের ফিলামেন্টাল বা সূত্রাকার বা থ্রেড ভাইরাস। আর ডিম্বাকার অথবা ওভাল শেপ যে ভাইরাসটা আসতেছে, সেই ভাইরাসটার নাম হচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা। খুবই কমন একটা কোশ্চেন, পরীক্ষার মধ্যে প্রায় সময় দেয়। কোন ভাইরাসটা দেখতে গোলাকার বা ডিম্বাকার? অ্যান্সার কি হবে বলেন তো? ইনফ্লুয়েঞ্জা। ওকে, আচ্ছা, লাস্টে আমাদের চলে আসতেছে আরেকটা, যেটা এখানে কিন্তু 6টা আমাদের আছে। একটা ভাইরাসের নাম আছে, সেটা হচ্ছে বুলেটাকৃতি ভাইরাস। 7 নম্বর ভাইরাসের নাম কি বলছি বলেন তো? বুলেটাকৃতি ভাইরাস। কি ভাইরাস বলছি? বুলেটাকৃতি ভাইরাস। তো কোশ্চেন হচ্ছে যে ভাই এই বুলেটাকৃতি ভাইরাসটার নাম আসলে কি? অবশ্যই মাথা রাখবেন,
বুলেটাকৃতি ভাইরাসটার নামটা হচ্ছে যে র্যাপডোফ্রম। বুলেটাকৃতি ভাইরাসের নাম কি বলছি বলেন তো? বুলেটাকৃতি ভাইরাসের নাম হচ্ছে র্যাপডোফ্রম। ঠিক আছে, এই স্লাইডটা ক্লিয়ার কিনা? আমি বারবার বলতেছি, এইখান থেকে আপনারা প্রশ্নটা ভর্তি পরীক্ষার মধ্যে ভাই বারবার ভুল করেন, এখান থেকে ভুল করেন, এখান থেকে আমাদের কোশ্চেন আসে। তাই আমি আপনাদের টেকনিকটা শিখাই দিলাম, কয় প্রকার কিভাবে মনে রাখবো এটা পরীক্ষার মধ্যে আমাদের মাস্ট বি ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। শ্রীপনা, উজ্জ্বল রয়, উম্মে হাবিবা, আমি বারবার বলতেছি আমি কিন্তু একেবারে আজকে পাবলিকলি ক্লাসটা নিচ্ছি, তো একটু সবাই উচিত যে একটু কোঅপারেশন করা, একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিবেন, যেহেতু ব্রেনবাজ পেজে ক্লাসটা হচ্ছে, সবাই একটু ফ্রেন্ডের মেনশন করবেন, একটু শেয়ার দিবেন, একটু সবাইকে আনার চেষ্টা করবেন। ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? ওকে, এরপর দেখেন আমি যেটা নিয়ে আলোচনা করব, নিউক্লিক অ্যাসিড। আমি কিন্তু প্রথমেই বলছিলাম ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হলো ভাই নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড মানে হলো ডিএনএ এবং আরএনএ। তো নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাসকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কেন? ডিএনএ আবার দ্বিসূত্রক হয়, একসূত্রক হয়। দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস, তারপর হচ্ছে আপনার একসূত্রক ডিএনএ ভাইরাস, দ্বিসূত্রক আরএনএ ভাইরাস, আর একসূত্রক আরএনএ ভাইরাস। তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস আসলে কোনগুলো। এটা মনে রাখার সূত্রটা হলো তাই ভ্যাকেশনে টিটুর ভারী হাঁপানি হলো তাই, টিআইভি, ভ্যাকেশনে ভ্যাকসিনিয়া, টিটুতে টিটু, ভারীতে ভ্যারিওলা, হাতে হাঁপানি। তাই দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস কোনগুলা? আমি কিন্তু প্রথমেই কিন্তু আপনাদের বলছিলাম ডিএনএ ভাইরাসগুলো হলো ম্যাক্সিমাম যে উদ্ভিদ ভাইরাসগুলো আমরা দেখতে পারবো সেগুলো হচ্ছে ডিএনএ ভাইরাস, আর ম্যাক্সিমাম প্রাণী ভাইরাসগুলো হচ্ছে আমাদের আরএনএ ভাইরাস। তাহলে দ্বিসূত্রক ডিএনএ এগুলো গেল, আর একসূত্র ডিএনএ ভাইরাসটা, এই পয়েন্টটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোন গোত্রর কথাটা বলছি? দ্বিসূত্রক ডিএনএ ভাইরাসটা কোন গোত্র? অবশ্যই মাথায় রাখবেন, সে গোত্রটার নাম হচ্ছে যে পারভোভিরিডা গোত্র। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবেন যেটা, সেটা হচ্ছে যে দ্বিসূত্রক আরএনএ ভাইরাস আসলে কোনগুলো। দেখেন ভাই, দ্বিসূত্রক আরএনএ ভাইরাস হচ্ছে রিও ভাইরাস, রাইস্ট্রুংরো ভাইরাস। এখন অনেক সময় পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় ধানের বামন রোগ, দেখা বোঝার চেষ্টা করেন ধানের যে বামন রোগ, এই ধানের বামন রোগের জন্য কোন ভাইরাস দায়ী? অবশ্যই মাথা রাখবেন ধানের বামন রোগের জন্য রাইস্ট্রুঙ্গো ভাইরাস দায়ী, এবং আরেকটা গোত্র আছে রিও ভিরিডা গোত্র। এই দুটো জিনিসটা আপনারা একটু ভুল করেন, একটা হচ্ছে পার্ভোভিরিডা গোত্র আর রিও ভিরিডা গোত্র। আমি বারবার বলতেছি ভাই, এই যে পার্ভোভিরিডা গোত্র এটা হচ্ছে একসূত্র ডিএনএ ভাইরাস, রিও ভিরিডা গোত্র এটা আমাদের কি ভাইরাস বলছি? দ্বিসূত্র আরএনএ ভাইরাস। বাকি যা আছে সবগুলো আমাদের একসূত্রক হচ্ছে আরএনএ ভাইরাসের মধ্যে কিন্তু আমাদের কি হয়েছে বলেন তো? পড়ছে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আমি একটু আপনাদের সামনে কথা বলবো যেটা, সেটা হচ্ছে যে এটা নিয়ে আপনাদের সামনে কথা বললাম, এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিট্রোভাইরাস। একটু সবাই কথা বলবেন। দেখেন রিট্রোভাইরাস খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্ব, বোঝার চেষ্টা করবেন। আমার কোশ্চেন হচ্ছে যে এই রিট্রোভাইরাস আসলে আমি কাকে বলবো, বোঝার চেষ্টা করবেন। যে ভাইরাসে আপনার রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, যে ভাইরাসে কি ঘটছে? রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, যে ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে সে ভাইরাসগুলোকে আমি রেট্রোভাইরাস বলবো। আমি কোশ্চেন করতেন ভাইয়া রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি? আমরা ট্রান্সক্রিপশন এই টার্মটা জানি, ডিএনএ থেকে আরএনএ হলো ট্রান্সক্রিপশন, আর রিভার্স কথাটা আমরা যে আরএনএ থেকে ডিএনএ হলো রিভার্স ট্রান্সক্রিপশন। পরীক্ষার মধ্যে অবশ্যই যেটা কোশ্চেন দেয় এই রিট্রোভাইরাস আসলে কোনটা, অবশ্যই মাথায় রাখবেন এইচআইভি হচ্ছে আমাদের রিট্রোভাইরাস। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর অনেকবার দিয়েছিল, কোশ্চেন এরকম ছিল যে নিচের কোনটি রেট্রোভাইরাস, অবশ্যই মাথায় রাখবেন এইচআইভি হচ্ছে আমাদের রেট্রোভাইরাস। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আরেকটা ট্রাম আমাদের পরীক্ষার মধ্যে দেয়, সেটা ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস বলছি? সবাই একটু কমেন্ট করবেন, ইমার্জিং ভাইরাস। তো আমার কোশ্চেন হলো আপনাদের কাছে আসলে এই ইমার্জিং ভাইরাসটা আসলে কি, বোঝার চেষ্টা করুন। হোয়াট ইজ ইমার্জিং ভাইরাস? দেখেন যে ভাইরাসের পোষক ছিল একটা, কিন্তু বর্তমানে পোষক হয়ে গেছে আরেকটা, সে ভাইরাসগুলোকে আমরা ইমার্জিং ভাইরাস বলবো। যে ভাইরাসের পোষক ছিল একটা
কিন্তু বর্তমানে পোষক হয়ে গেছে আরেকটা, সে ভাইরাসগুলোকে হচ্ছে আমরা ইমার্জিং ভাইরাস বলবো। এখন দেখেন এই যে ইমার্জিং যে ভাইরাসটা যে আমাদের আছে, এটা আসলে আমি কিভাবে মনে রাখবো, দেখেন আমি এটা আপনাদের বলতেছি। ইমার্জিং যে ভাইরাসটা আসতেছে, এটা মনে রাখার সূত্রটা হচ্ছে যে HENS, হেন্স। ইমার্জিং ভাইরাসের মনে রাখার সূত্র হেন্স। কেন? H ফর হচ্ছে HIV, E ফর হচ্ছে ইবোলা, N ফর হচ্ছে নীল, এবং S ফর কি বলেন তো? সার্স, SARS, সার্স। এই কয়টা ভাইরাস হচ্ছে আমাদের ইমার্জিং ভাইরাস, এগুলো পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। হেন্স মানে S ফর HIV, E ফর ইবোলা, N ফর নীল, এবং S ফর কি বলছে বলেন তো? সার্স। সবাই ক্লিয়ার কিনা এটা কথা বলুন। ওকে, এরপরে দেখেন আমি একটু কথা বলবো, যেটা সেটা আমার সাথে একটু কথা বলবেন। দেখেন আমি যদি যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা একটা কমপ্লিট ভাইরাস, সবাই একটু লক্ষ্য করবেন, সম্পূর্ণ সম্পূর্ণ ভাইরাস, সম্পূর্ণ ভাইরাস, সম্পূর্ণ ভাইরাস এ কথাটার মানে কি? আমরা কিন্তু সবাই জানি সম্পূর্ণ ভাইরাস মানে হচ্ছে আপনার সেখানে প্রোটিন থাকবে এবং এর সাথে আমাদের কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে। প্রোটিন থাকবে এবং এর সাথে আমাদের হলো নিউক্লিক অ্যাসিড থাকবে। আচ্ছা, ভালো কথা। এখন মজার ব্যাপার হলো আপনাদের কাছে যেটা, সেটা হচ্ছে যে এই যে সম্পূর্ণ ভাইরাস, হ্যাঁ, এই যে আমাদের সম্পূর্ণ ভাইরাস, তো ভাইরাসটা কিন্তু আপনার, আমরা ভাবি যে ভাইরাস মানে হলো সে আসলে সংক্রমণক্ষম। আসলে এমন কিছু কিছু ভাইরাস আছে যারা সংক্রমণ করে না। তো আপনাদের কাছে আমার কোশ্চেন হলো, আমাকে একটু অ্যান্সার করবেন, যে ভাইরাসটা, এটা ভুল করে, যে এই প্রশ্নটা আপনারা ভুল করেন, যে ভাইরাসটা সংক্রমণ করে বা যে ভাইরাসটা আক্রমণে সক্ষম, সে ভাইরাসকে আমি কি বলবো? অবশ্যই মাথা রাখবেন, যে ভাইরাসটা আক্রমণ করতেছে তাকে ভিরি অন বলবো। একটা বলি না, হিজ অন ফায়ার, ভিরিয়ন বলবো। এবং যে ভাইরাসটা আপনার সংক্রমণ ক্ষম নয়, তাকে আমি কি বলবো? অবশ্যই তাকে আমি নিউক্লিয় ক্যাপসিড বলবো। এই দুটো জিনিস কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব ভাইরাসই কিন্তু আক্রমণ করবে না, কিছু কিছু ভাইরাস কিন্তু আক্রমণ করে না। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে একটা ট্রাম আছে, সে ট্রামটার নাম হচ্ছে সাব ভাইরাল, সাব ভাইরাল সত্তা। কি বলছি? সাব ভাইরাল সত্তা। এটার নাম এটা আসলে কি? আমরা ভাইরাস মানি জানি হলো প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড, বুঝবেন, কারণ এগুলো আপনারা বেশি বেশি ভুল করেন। কিন্তু যদি প্রোটিন আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে হয় প্রোটিন থাকে, না হলে নিউক্লিক অ্যাসিড থাকে, সেগুলোকে আমরা শুধুমাত্র সাব ভাইরাল সত্তা বলবো। তো কোশ্চেন হচ্ছে যে এই সাব ভাইরাল সত্তাটা আসলে কোনটা? যেমন এর মধ্যে একটা ট্রাম আছে ভিরিয়টস, অটস মানে হচ্ছে মতো, ভিরিয়টস, ভিরিয়টস, ভিরিয়সটা আসলে কোনটা? দেখেন ভিরিয়সটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র আরএনএ থাকবে, মানে শুধুমাত্র সংক্রামক যদি আরএনএ হয়। এই কোশ্চেনটা কিন্তু প্রায় সময় পরীক্ষার মধ্যে দেয়। সংক্রামক আরএনএকে আমি কি বলবো? অবশ্যই মাথা রাখবেন, সংক্রামক আরএনএকে আমি ভিরয়েডস হচ্ছে বলবো। ঠিক আছে, এখন দেখেন এই ভিরয়েডসটা আপনার উদ্ভিদে একটা বিশেষ রোগ সৃষ্টি করে। তো কোশ্চেন হচ্ছে উদ্ভিদে কি রোগ সৃষ্টি করে? উদ্ভিদে ক্যাডাং রোগ সৃষ্টি করে। ঠিক আছে, উদ্ভিদে কি রোগ সৃষ্টি করতেছে? ক্যাডাং রোগ হচ্ছে সৃষ্টি করতেছে। এবং আরেকটার জন্য দায়ী, সেটা হচ্ছে হেপাটাইটিস ডি এর জন্য দায়ী। কার জন্য দায়ী? এই ভিরয়েসটা হেপাটাইটিস, হেপাটাইটিস। আমরা কিন্তু সবাই জানি হেপাটাইটিস কিন্তু 5টা ধরন আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, ই আছে। এর মধ্যে বিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর হেপাটাইটিস এ কে আর হেপাটাইটিস সি কে আমরা তুষের আগুন বলি। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। তো ভিরয়েসটা আমাদের কার জন্য দায়ী হচ্ছে? হেপাটাইটিস হলো ডি এর জন্য দায়ী। আর পিরিয়ন যে আমাদের আছে সাবভাইরাল সত্তার মধ্যে, আরেকটু বোঝার চেষ্টা করেন, আরেকটা টার্ম আছে সেটা প্রিয়ন। বুঝতেই পারতেছি প প আছে, এখানে কোনো নিউক্লিক অ্যাসিড নাই,
শুধুমাত্র প্রিয়ন কথাটার মানে হলো শূন্য প্রোটিন আবরণ। কি বলছি? প্রিয়ন মানে কি বলছি? শূন্য প্রোটিন হচ্ছে আবরণ, ঠিক আছে। এবং বেসিক্যালি এই প্রিয়ন দ্বারা আপনার গরুতে রোগ সৃষ্টি হবে, প্রিয়ন দ্বারা আপনার ভেড়াতে রোগ সৃষ্টি হবে, প্রিয়ন দ্বারা আপনার ছাগলের রোগ সৃষ্টি হবে। তো পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আমাদের গরুতে যে রোগ হচ্ছে সে রোগটার নাম কি? গরুতে যে রোগ হবে সে রোগটার নাম হচ্ছে ম্যাটকাউ রোগ হবে। গরুতে যে রোগটা হবে সে রোগটার নাম হচ্ছে ম্যাটকাউ। ভেড়াতে যে রোগ হবে সে রোগটার নাম হচ্ছে স্কার্পি রোগ। এবং ছাগলে যে রোগটা উঠে যাচ্ছে আমাদের ভেড়া এবং ছাগলে স্কার্পি নামক হচ্ছে রোগ হচ্ছে। এবং মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কুরু রোগ হচ্ছে। হ্যাঁ, প্রিয়ন দ্বারা আমাদের হিউম্যান বডির কোন জায়গায় সিএনএস, আমরা কিন্তু সবাই জানি সিএনএস কথাটার মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই প্রিয়ন দ্বারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে বিশেষ রোগ হয় সে রোগটার নাম হচ্ছে কুরু রোগ হচ্ছে, ঠিক আছে। ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি পরে যদি পয়েন্টটা যদি না, হেপাটাইটিস সি কে না, হেপাটাইটিস এ আর সি কে দুটোই কিন্তু তুষার আগুন বলে, ঠিক আছে। ওকে, এখন দেখেন যেটা কথা বলতেছিলাম, এখানে তিনটা রোগ বিস্তৃত তিনটা টার্ম আছে। একটা নাম হচ্ছে এন্ডেমিক। না, প্রথম নামটা কি বলছি বলেন তো? এন্ডেমিক। এন্ডেমিক, আচ্ছা ভালো কথা। এরপরে টার্মটার নাম হচ্ছে এপিডেমিক। এন্ডেমিক, এন্ডেমিক, এপিডেমিক, এন্ডেমিক, এপিডেমিক এবং আরেকটা নাম হচ্ছে প্যান্ডেমিক। তিনোটা টার্ম কিন্তু পরীক্ষার জন্য অনেক গুরুত্ব। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় নিচের কোনটি হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক যে রোগটা শুধুমাত্র একটা অঞ্চল আছে, এপিডেমিক অল্প কয়টা অঞ্চল, আর প্যান্ডেমিক সব কয়টা অঞ্চল। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন একটু উজ্জ্বল, দেখেন এন্ডেমিক আসলে কোনটা। এন্ডেমিক যে রোগটা, সে রোগটার নাম পরীক্ষার মধ্যে দেয় MERS, মার্স, COV, কফ। এই রোগটা হচ্ছে আমাদের এন্ডেমিক। এপিডেমিক রোগটা কি? আমাদের ইবোলা ভাইরাস ডিজিজ। কি বলছি? ইবোলা ভাইরাস, ইবোলা ভাইরাস ডিজিজ, ইবোলা ভাইরাস ডিজিজ, ঠিক আছে। আর প্যান্ডেমিক যে ভাইরাসটা আসতেছে বুঝতে পারতেছি COVID-19 হচ্ছে আমাদের কি ভাইরাস? প্যান্ডেমিক। পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন নিচে কোনটা এন্ডেমিক, এই লেখাটা ক্লিয়ার কিনা আমি সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি। আমি বারবার বলতেছি আজকের এই ক্লাসটা কিন্তু আমাদের একেবারে লাইভ ক্লাস হচ্ছে। একটু সবাই যার যার অবস্থান থেকে আমরা বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করব এবং ক্লাসটা শেয়ার দিব সবাই। সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন। ওকে, ওকে, ধন্যবাদ। ওকে, তো সবাই একটু আমরা যা যা অবস্থান থেকে একটু ফ্রেন্ডে মেনশন করবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি একটু যদি কথা বলতে চাই একটা পয়েন্ট নিয়ে, সবাই কথা বলবেন। সেটা হচ্ছে যে আমাদের ভাইরাসের
ভাইরাসের কয়ভাবে আমাদের সংখ্যা বৃদ্ধি হয়? একটু কথা বলবেন, হ্যাঁ বলেন। ভাইরাসের আমাদের কয়ভাবে সংখ্যা বৃদ্ধি হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভাইরাসে আমরা কয়ভাবে আসলে আমাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন। ভাইরাসে হলো আমাদের দুইভাবে হলো সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে লাইটিক চক্র, একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। তো এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার মধ্যে দেয় ভাইরাসের আসলে কয়ভাবে সংখ্যা বৃদ্ধি হয়, দুইভাবে সংখ্যা বৃদ্ধি হচ্ছে। এবং আরেকটা টার্ম আছে, সেটা ইক্লিপস কাল। এটা শ্রীপনা দেখো, ইক্লিপস ইক্লিপস কাল এটা আসলে কি দেখেন। ইক্লিপস কালটা হচ্ছে যে কোনো ব্যাকটেরিয়া আপনার আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত, মানে পোষক ব্যাকটেরিয়াকে আপত্ত করার যে সময় পর্যন্ত আপনার পূর্ণাঙ্গ একটা ভাইরাস সৃষ্টি হবে না, সেটাকে আমরা কি বলবো বলেন তো? ইক্লিপস হচ্ছে কাল বলবো। যেমন যেমন ইকোলাইয়ের লাইটিক চক্রের ধাপ কয়টা বলেন? ইকোলাই এর লাইটিক চক্রের ধাপ কয়টা? আর হচ্ছে যে মানব দেহে লাইটিক চক্রের ধাপ কয়টা? মাথা রাখবেন, ইকোলাই এর লাইটিক চক্রের ধাপ হচ্ছে আমাদের 5টা। কয়টা বলছি? ইকোলাই লাইটিক চক্রের ধাপ হচ্ছে 5টা। আর হচ্ছে মানব দেহে মানে হিউম্যান বডিতে লাইটিক চক্রের ধাপ কয়টা বলছি বলেন তো? 6টা। আমি সবার কাছ থেকে একটু আমি বারবার বলবো ভাই, যে কথাগুলো বলতেছি সে কথাগুলো পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক বেশি হলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন আমি বেশ কয়টা ভাইরাস নিয়ে একটু কথা বলতে চাই, যেগুলো পরীক্ষার জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ আর পরীক্ষার মধ্যে দিবে। দেখেন, একটা কথা বলবো যে ভাইরাসটা নিয়ে, সে ভাইরাসটার নাম হচ্ছে জিকা ভাইরাস। একটু সবাই মেহেরবানি করে কথা বলবেন যে এই জিকা ভাইরাস সম্পর্কে আপনারা কি এর আগে শুনেছেন কি শুনেন নাই? একটু সবাই কথা বলবেন। দেখেন জিকা ভাইরাসটা কি, দেখেন জিকা ভাইরাসটা আপনার যে মশকি দ্বারা সরাবে, সে মশকিটার নাম হচ্ছে এডিস মশকি। বোঝার চেষ্টা করবেন, জিকা ভাইরাসটা যে বিশেষ ধরনের মশার মাধ্যমে ছড়াচ্ছে, সে ভাইরাসটার নাম হচ্ছে এডিস মশকি। এবং এটা কিন্তু এক বিশেষ ধরনের কি ভাইরাস বলছি? সবাই এটা কমেন্ট করেন। জিকা ভাইরাসটা কিন্তু এক বিশেষ ধরনের ফ্লাভি ভাইরাস। দুটো পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমাদের জিকা ভাইরাস যদি কোনো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে হয়, বোঝার চেষ্টা করেন কি বলছি? জিকা ভাইরাস আমাদের যদি কোনো গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে হয়, তাহলে আমাদের নবজাতক শিশুটা কি হবে? আপনার ছোট ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নেবে। কি বলছি? নবজাতক শিশুটা ছোট আর হচ্ছে অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিবে। বোঝার চেষ্টা করুন, যদি কখনো গর্ভবতী কোনো প্রেগনেন্সি মহিলা জিকা ভাইরাসের আক্রান্ত হয়, তাহলে যে বেবিটা আসবে সে ছোট আর অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিবে। এই ছোট এবং অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নিবে, এই টার্মটাকে আমি কি বলবো? সে টার্মটাকে অবশ্যই বলবো হচ্ছে মাইক্রোসেফালি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তা মাইক্রোসেফালি যে রোগটা, এটা আসলে এর সিমটমসটাকে এখানে ছোট আর অপরিণত মস্তিষ্ক হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু কথা বলি আপনাদের কাছে, সবাই একটু লক্ষ্য করবেন, একটু কথা বলবেন। একটু ফ্রেন্ডের কাছেও আমি আপনাদের মেনশন করতে বলতে চাই, আপনার একটু ফ্রেন্ডের মেনশন করে আজকে ক্লাসটা বলছিলাম। দেখেন যে এই এডিস মশকি দিয়ে, দেখেন এই এডিস যে মশকি, এই এডিস মশকি দ্বারা আমাদের আসলে এডিস মশকি দ্বারা আমাদের কি কি মানে রোগ সরায়? 1টা 2টা 3টা রোগ সরাবে। কি কি আসতেছে? এডিস মশকি দ্বারা সরানো রোগ কি? এডিস মশকি দ্বারা সরানো রোগ হচ্ছে যে ডেঙ্গু, তারপর হচ্ছে আপনার ডেঙ্গু ভাইরাস, জিকা ভাইরাস এবং চিকুনগুনিয়া ভাইরাস। এই 3টা রোগ হচ্ছে আপনার এডিস মশকি দ্বারা সরাবে। ঠিক আছে, এবং হচ্ছে যে মানে এই ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস
জিকা ভাইরাসের বাহক হচ্ছে এডিস এবং চিকুনগুনিয়া রোগের বাহক কিন্তু এডিস। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু যেটা পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিপা ভাইরাস। যে পয়েন্টটা নিয়ে একটু কথা বলতে চাই সে পয়েন্টটার নাম কি বলছি? নিপা ভাইরাস। এর নাম আমরা সবাই শুনছি, নিপা ভাইরাস। আচ্ছা দেখি একটু নিপা ভাইরাস কি হয় না হয় একটু দেখেন। নিপা ভাইরাসটা কি? আমাদের নিপা ভাইরাসের বাহককে একটু সবাই কথা বলবেন। দেখেন, হুইজ ক্যারিয়ার অফ নিপা ভাইরাস? নিপা ভাইরাসের বাহক হচ্ছে আমাদের বাদুর। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নিপা ভাইরাসের বাহককে সবাই কথা বলেন, মানে যার মাধ্যমে নিপা ভাইরাসটা ছড়াচ্ছে, নিপা ভাইরাসের বাহক হচ্ছে কে বলেন তো? বাদুর, ঠিক আছে? আচ্ছা, তো আপনার কি হবে? কাঁচা খেজুরের রসের মাধ্যমে বাদুর এই নিপা ভাইরাসটা ছড়াবে। এজন্য সেখান থেকে কিন্তু আমরা কিন্তু খেজুর রস আমরা খাবো না। গ্রামে গেলে দেখবেন যে সুন্দর করে খেজুর গাছের নিচে একটা মানে হাঁড়ি পাতানো হয়, আমরা খাই, কিন্তু দেখবেন রাতের বেলা সুন্দর করে বাদুর খায়। আসলে এই বাদুর কাঁচা খেজুরের রসের মাধ্যমেই কিন্তু আমাদের এই নিপা ভাইরাসটা হচ্ছে। তো এই যে নিপা ভাইরাস দ্বারা আমাদের যে রোগ হয়, দেখেন নিপা ভাইরাস দ্বারা যে রোগ হবে সে রোগটার নাম হচ্ছে সার্স, SARS, সার্স। নিপা ভাইরাস দ্বারা যে রোগ হচ্ছে সেটা সার্স। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় সার্স এর পূর্ণরূপ আসলে কি? দেখেন, সার্সের পূর্ণরূপ হচ্ছে যে সেভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি রেসপাইরেটরি সিনড্রোম। তা সার্সের পূর্ণরূপ কি বলছি ভাই? সেভিয়ার অ্যাকিউট রেসপাইরেটরি হলো সিনড্রোম, ঠিক আছে? ওকে, এরপরে আমি যদি আপনাদের সামনে চলে আসি ইনফ্লুয়েঞ্জা নিয়ে চলে আসি। কি নিয়ে চলে আসি? ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? একটু সবাই বোঝার চেষ্টা করেন। দেখেন ইনফ্লুয়েঞ্জা, আমরা কিন্তু সবাই নাম শুনছি ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? এই ইনফ্লুয়েঞ্জার দ্বারা যে রোগ হবে সেটা ফ্লু বলি। সে ফ্লু কিন্তু আমাদের দুই ধরনের আছে। একটা হচ্ছে আমাদের সোয়াইন ফ্লু এবং আরেকটা যে রোগ আছে সে রোগটার নাম হচ্ছে আমাদের বার্ড ফ্লু। সোয়াইন ফ্লু এবং আরেকটা রোগের নাম কি বলছে বলেন তো? বার্ড ফ্লু, ঠিক আছে? এখন দেখেন এই যে আমাদের সোয়াইন ফ্লু কোন টাইপের দ্বারা হবে আর হচ্ছে বার্ড ফ্লু আসলে কোন টাইপের দ্বারা হবে? দেখেন, সোয়াইন ফ্লু হবে যে দ্বারা H1N1 আর বার্ড ফ্লু কার দ্বারা হচ্ছে H5N1 দ্বারা হবে। পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো কিন্তু কোশ্চেন দেয়। সোয়াইন ফ্লু কি দেখবেন কোশ্চেন H1N1 সোয়াইন ফ্লু, H1N1 টাইপ ইনফ্লুয়েঞ্জা, আর বার্ড ফ্লু কি বলছি? H5N1। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, আর চিকুনগুনিয়া যে আছে, এই চিকুনগুনিয়া রোগটাকে আমরা ল্যাংড়া রোগ বলি, আর হাড়ভাঙ্গা জ্বর আমরা ডেঙ্গু জ্বরকে আমরা হাড়ভাঙ্গা জ্বর বলি, ঠিক আছে? ওকে, ওকে। এখন দেখেন আমি একটু যেটা না কথা বলবো ভাইরাসের জাস্ট উপকারিতা নিয়ে একটু কথা বলতে চাই। মানে ভাইরাসের দ্বারা আমরা আসলে কিভাবে উপকারিতা আমরা পাই। দেখেন, ভাইরাস দ্বারা আমরা কিছু রোগের প্রতিষেধক তৈরি করতে পারি। এটা একটা পয়েন্ট। প্রতিষেধক কথাটার মানে কি হলো? ভ্যাকসিন। হ্যাঁ, ভাইরাস দ্বারা আমরা কিছু রোগে কি করতে পারি বলেন তো? ভ্যাকসিন তৈরি করতে পারি। এবং ভাইরাস দ্বারা আমরা কি করতে পারি? কিছু রোগের মেডিসিনও তৈরি করতে পারি। পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয় ভাইরাস দ্বারা আসলে কোন রোগে আমরা ভ্যাকসিনটা তৈরি করতে, বোঝার চেষ্টা করি ভাইরাস দ্বারা কোন রোগে আসলে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। ভাইরাস দ্বারা আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি হচ্ছে আপনার বসন্ত রোগের ভ্যাকসিন তৈরি করতে পারি। ভাইরাস দ্বারা আমরা প্লেগ রোগের ভ্যাকসিন তৈরি করতে পারি। ভাইরাস দ্বারা হচ্ছে আমরা পোলিও, বসন্ত, প্লেগ, পোলিও, বসন্ত কি বলছি বলেন? বসন্ত, প্লেগ, পোলিও, তারপর কি বলছি বলেন তো? জলাতঙ্ক,
জলাতঙ্ক। এবং আরেকটা রোগ আছে হেপাটাইটিস বি। কি বলছি? হেপাটাইটিস বি। এই রোগটাও কিন্তু মানে এই কয়টা রোগের আমরা প্রতিষেধক, এখন মনে রাখবেন ভাই, ভ্যাকসিন আর ওষুধ কিন্তু এক জিনিস না। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় ভাইরাস দ্বারা কোন রোগের প্রতিষেধক তৈরি করা যায়, ভাইরাস দ্বারা কোন রোগের ওষুধ তৈরি করা যায়, স্পেসিফিক কোশ্চেন দেয়, ভুল করা যাবে না। ভাইরাস দ্বারা আমরা ওষুধ তৈরি করতেছি হলো কোন কোন রোগের বলেন তো একটু? ভাইরাস দ্বারা আমরা কলেরা রোগের ওষুধ তৈরি করতে পারি, ভাইরাস দ্বারা আমরা আমাশয় রোগের ওষুধ তৈরি করতে পারি, এবং ভাইরাস দ্বারা আমরা কোন রোগের ওষুধ তৈরি করতে পারি বলেন তো? টাইফয়েড রোগের ওষুধ তৈরি করতে পারি। ঠিক আছে, তা ভাইরাস দ্বারা আমরা এই যে এই কয়টা রোগের মানে ওষুধ তৈরি করতে পারতে, কলেরা, আমাশয় এবং টাইফয়েড রোগের ওষুধ কি করতে পারতেছে বলতো? তৈরি করতে পারতেছে। ঠিক আছে, আচ্ছা এখন এই ভাইরাসের উপকারিতাতে আরেকটা জিনিস মাথা রাখবেন, যুক্তরাষ্ট্রে কীট পতঙ্গ নাশক হিসাবে যুক্তরাষ্ট্রে এনপিভি, কোথায় বলছি? যুক্তরাষ্ট্রে এনপিভি। এই এনপিভির ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস। তাহলে এনপিভি এর ফুল অ্যাব্রিভিয়েশনে কি বলছি? নিউক্লিয়ার। এনপিভি ফুল অ্যাব্রিভিয়েশন নিউক্লিয়ার পলিহাইড্রোসিস হলো ভাইরাস। ঠিক আছে, এই যে আমাদের এনপিভি যে আমাদের আছে, এই এনপিভির মাধ্যমে এটা যুক্তরাষ্ট্রে কি সে কীট পতঙ্গ নাশক হিসাবে পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয়, পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটায় দেয় কীট পতঙ্গ নাশক হিসাবে কি ব্যবহার করা হয়? এনপিভি কে ব্যবহার করছে, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাসকে কি করা হচ্ছে বলেন তো? ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর খরগোশ নিয়ন্ত্রণে প্যারামিক্সো ভাইরাসটা আমরা কি করি বলেন তো? ব্যবহার করি। ঠিক আছে, ওকে। এখন আমি একটু যদি আপনাদের সামনে যদি কথা বলতে চাই, আচ্ছা বলেন তো জলাতঙ্ক যে রোগটা যে আমাদের আসে, এই জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বলবেন সবার কাছ থেকে অ্যান্সার দেন, বলেন জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম কি? পরীক্ষার মধ্যে আপনাদের কোশ্চেন দিতে পারে সার্স। এই ডিজিজটার এই ভাইরাস মানে সার্স মানে এটা রোগ। তারপর সাধারণ সর্দি কাশি। আমি তিনটা রোগের নাম বলছি, আপনারা কি বলবেন এখানে? জাস্ট যে ভাইরাসটা দায়ী সেটার নাম বলবেন। দেখি কে কে পারেন, সবাই একটা কথা বলবেন। ওকে, দেখেন জলাতঙ্ক যে রোগ আসতেছে, আমরা সবাই কিন্তু জানি জলাতঙ্ক রোগের ভাইরাসের নাম কিন্তু র্যাবিস। সার্স রোগের ভাইরাসের নাম হলো কি বলছি বলেন তো? নিপা ভাইরাস। এবং সাধারণ যে সর্দি কাশি, এই সাধারণ সর্দি কাশি ভাইরাসের নাম হচ্ছে যে রাইনো ভাইরাস। ঠিক আছে, সার্সের ভাইরাসের নাম নিপা ভাইরাস, এবং সাধারণ সর্দি কাশি ভাইরাসের নাম কি বলছি বলেন তো? আমাদের হচ্ছে রিনো ভাইরাস। কি ভাইরাস বলছি বলেন তো? রিনো হলো ভাইরাস। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এগুলো কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু যদি ব্যাকটেরিয়া নিয়ে আপনাদের সামনে কথা বলছি, কি নিয়ে কথা বলবো? ব্যাকটেরিয়া নিয়ে। দেখেন সবাই একটু লক্ষ্য করবেন, সবাই ব্যাকটেরিয়া নিয়ে। হ্যাঁ, আচ্ছা আমরা কিন্তু জানি ব্যাকটেরিয়ার একটা উপাদান থাকে, সেই উপাদানটার নাম হচ্ছে কোষ প্রাচীর, তাই না? শুনছেন তো? ব্যাকটেরিয়ার কি থাকে ভাই? কথা বলবেন। কোষ প্রাচীর থাকে, তাই তো? আচ্ছা ভালো কথা। এখন কোশ্চেন হলো আপনাদের কাছে, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গাঠনিক উপাদানটা আসলে কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদানটা কি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে মিরামিক অ্যাসিড এবং টিকুইক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এবং ব্যাকটেরিয়াতে আমরা আরেকটা অপশন দেখতে পারি, সেটার নাম হচ্ছে ক্যাপসুল।
ভাইরাসে মানে ব্যাকটেরিয়াটা আমরা কি দেখতে পারি, সবাই কথা বলবেন, ক্যাপসুল দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো ক্যাপসুল এর প্রধান কাজ কি, এগুলো কিন্তু দেয়। ব্যাকটেরিয়াতে যে ক্যাপসুল আছে, সে ক্যাপসুলের প্রধান কাজ কি, প্রতিকূল মানে ডেঞ্জারাস পজিশন থেকে রক্ষা করবে কে, বলেন তো, ক্যাপসুলও রক্ষা করবে, ঠিক আছে। আচ্ছা, আমি সবার কাছ থেকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি। আমি কিন্তু ব্যাকটেরিয়া পড়াচ্ছি। ফ্লাজেলা, বলেন ফ্লাজেলার প্রধান কাজ কি? ফ্লাজেলার প্রধান কাজ হচ্ছে যে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান চলনাঙ্গ। ব্যাকটেরিয়ার প্রধান চলনাঙ্গ কি বলছে বলেন তো, ফ্লাজেলা, ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। আচ্ছা, এখন আমি ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে একটু আমি কথা বলবো। দেখেন, ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, ব্যাকটেরিয়ার উপকারিতা নিয়ে প্রথম যদি আমি কথা বলতে চাই আপনাদের কাছে, ব্যাকটেরিয়া আপনার চিকিৎসা ক্ষেত্রে বেশ অবদান আছে। ব্যাকটেরিয়ার চিকিৎসা ক্ষেত্রে কি আছে, বেশ আমাদের অবদান আছে, ঠিক আছে। আচ্ছা, কি অবদান আছে? এই যে ব্যাকটেরিয়া দ্বারা আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করি, বুঝবেন, ব্যাকটেরিয়া দ্বারা কি করি, অ্যান্টিবায়োটিক হচ্ছে বানাই। আচ্ছা, যেমন দেখেন, ব্যাকটেরিয়া দ্বারা একটা অ্যান্টিবায়োটিক নাম যদি বলি, যদি আমরা সাবটিলিন একটা অ্যান্টিবায়োটিক, সাবটিলিন, ঠিক আছে। এবং ব্যাকটেরিয়া দ্বারা আরেকটা অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে পলিমিক্সিন। তো আমার কোশ্চেন হচ্ছে যে এই যে আমাদের সাবটিলিন, ঠিক আছে, এর সাবটিলিন অ্যান্টিবায়োটিক তৈরি করতে কোন ব্যাকটেরিয়া ইউজ করা হয়, আর হচ্ছে যে পলিমিক্সিনে কি ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়? পলিমিক্সিনে ব্যবহার করা হচ্ছে যে ব্যাসিলাস, ঠিক আছে, ব্যাসিলাস পলিম্যাগজিয়া, ঠিক আছে, এই কটা তৈরি করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা, প্রতিষেধক অ্যান্টিবায়োটিক তৈরি করতেছি, এবং ব্যাকটেরিয়া দ্বারা আমরা কি তৈরি করতে পারতেছি বলেন তো, প্রতিষেধক। সবাইটা কথা বলবেন, মানে ভ্যাকসিনও তৈরি করতে পারি, হ্যাঁ। তো কোশ্চেন হচ্ছে যে ব্যাকটেরিয়া দ্বারা আমরা কয়টি রোগের তৈরি করতে পারি? মনে রাখার সূত্র ডিপিটি, বুঝবেন। ব্যাকটেরিয়া দ্বারা আমরা আসলে কোন কোন রোগের প্রতিষেধক তৈরি করতে পারতেছি? আমরা এই 3টি রোগের প্রতিষেধক তৈরি করতে পারতেছি। তো প্রথমে আমাদের যেটা অবশ্যই মাথায় রাখবেন, ডি ফর হচ্ছে যে ডিপথেরিয়া, পি ফর হচ্ছে যে পার্টুসিস, অ্যান্ড টি ফর হচ্ছে টিটেনাস। আমি আবার বলে দিচ্ছি, ডি ফর কি বলছি, ডিপথেরিয়া, ডি ফর ডিপথেরিয়া, ভালো কথা, ডিপথেরিয়া, তো ডিপথেরিয়া। পি ফর হচ্ছে কি বলছি, পার্টুসিস, পি ফর কি, পার্টুসিস। এই পার্টুসিসের বাংলা হচ্ছে যে হুপিং কাশি, কি বলছি, হুপিং কাশি। এবং টি ফর হচ্ছে যে টিটেনাস, টিটেনাস, এটা বাংলা কি, ধনুষ্টঙ্কার। এ কটা রোগের আমি প্রতিষেধক তৈরি করতে পারছি, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা? যেমন টিটেনাস রোগের জন্য কোন ব্যাকটেরিয়াকে আমরা ইউজ করছি, অনেকবার পরীক্ষার মধ্যে দেয়, সেটা মাথা রাখবেন, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। মানে ধনুষ্টঙ্কারের জন্য যে ভাইরাসটা ব্যবহার করেছি তার নাম কি বলছি, ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লিয়ার। এখান থেকে একটা কোশ্চেন আসবেই, এবং এই পয়েন্টটা আপনারা ভুল করেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন? আচ্ছা, এখন দেখেন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া দ্বারা
হ্যাঁ, একটু কথা বলো। ব্যাকটেরিয়া দ্বারা মানুষের বেশ কিছু রোগ হয়। হ্যাঁ, যেমন দেখেন, ব্যাকটেরিয়া দ্বারা মানুষের যে রোগটা হবে সেটা যক্ষা। যক্ষা, যাকে আমরা কি বলি, টিউবারকিউলোসিস বলি। তো পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় যক্ষা যে রোগটা আছে সে যক্ষা রোগের জন্য কোন ব্যাকটেরিয়া দ্বারা, অবশ্যই আপনারা মাথায় রাখবেন নাম হচ্ছে যে মাইকো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এটা যক্ষা রোগের ব্যাকটেরিয়ার নাম, পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর চলে আসতেছি আমি নিউমোনিয়া। এটাও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, ভালো কথা, নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম কি? অবশ্যই মাথায় রাখবেন, নিউমোনিয়া রোগের ব্যাকটেরিয়ার নাম হচ্ছে যে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ঠিক আছে ভাই, নিউমোনিয়া রোগের এইটা হলো নাম, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। আচ্ছা, টাইফয়েড এটাও কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন দেয় টাইফয়েড রোগের ব্যাকটেরিয়াটার নাম কি? অবশ্যই মাথায় রাখবেন, টাইফয়েড রোগের ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে যে স্যালমোনেলা টাইফি। ঠিক আছে, স্যালমোনেলা টাইফি। আচ্ছা, কলেরা এটাও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কলেরা রোগের ব্যাকটেরিয়াটার নাম কি? অবশ্যই মাথায় রাখবেন, ভিব্রিও কলেরা। কলেরার নাম কি বলছে? ভিব্রিও কলেরা। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমাশয়। প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়ার নাম, রোগের নাম। এই আমাশয় দ্বারা আমাদের কোন রোগ হবে? যেটা বেসিলাস, নাম কি হবে? বেসিলাস ডিসেন্ট্রি। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই এটা ক্লিয়ার কিনা একটা কথা বলবেন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো কিন্তু আমরা কি করে ভুল করি, ভুল করি। ওকে, সবাই ক্লিয়ার কিনা একটা কথা বলবেন। আচ্ছা, এরপরে আমি যেটা নিয়ে একটু কথা বলবো, এসটিডি। এটা আসলে কি, কেউ কি বলতে পারবেন এসটিডিটা কি? হ্যাঁ, বলে দিচ্ছি। এসটিডি এর ফুল অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এসটিডি ফুলরূপ কি বলছে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ঠিক আছে। আচ্ছা, দেখেন এই এসটিডি রোগ কোনটা? গনোরিয়া আর হচ্ছে সিফিলিস। এসটিডি। ঠিক আছে, ওকে। আমরা ম্যালেরিয়া জীবাণু সম্পর্কে যদি কথা বলি, ম্যালেরিয়ার প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপুলাম,
প্লাস ওভার, এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এখানে একটু কথা বলবেন। আচ্ছা, এখন আমি কোশ্চেন সলভে চলে আসবো। ওকে, আমরা এখন কোশ্চেন সলভে চলে আসবো। সবার কাছ থেকে আমি অ্যান্সার জানতে চাই। ওকে, প্রথম কোশ্চেন দেখেন, কোনটি বার্ড ফ্লু ভাইরাস? আমরা কিন্তু সবাই জানি ফ্লু হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা দুই ধরনের, বার্ড ফ্লু আর সোয়াইন ফ্লু। আচ্ছা, কোনটি হচ্ছে বার্ড ফ্লু ভাইরাস? সবাই একটু কথা বলবো, আমরা সবাই কথা বলতেন কোনটি বার্ড ফ্লু হচ্ছে ভাইরাস। আচ্ছা, B3N3 বলে কিছু নাই পৃথিবীতে, এটা নাও কিছুতে, এটা নাও, কি হবে? H5N1 হচ্ছে বার্ড ফ্লু। আর যদি এমন থাকতো যে H1N1, সেটা আমাদের কি হতো বলেন তো? সেটা আমাদের সোয়াইন ফ্লু হতো। সোয়াইন ফ্লুটা কোথায় হয়? সোয়াইন ফ্লুটা হচ্ছে যে আমাদের হচ্ছে মানব দেহে হয়। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, পরের কোশ্চেনে চলে আসবো। ভাইরাস শব্দের অর্থটা আসলে কি? দেখেন, ভাইরাস ভাইরাস কথার অর্থটা কি? অণুজীব? না। রোগ? না। অকোষীয় জীব? না। ভাইরাস কথার অর্থটা কি? অবশ্যই মাথা রাখবেন, ভাইরাস কথার অর্থ হচ্ছে আমাদের বিষ। ওকে, পরের কোশ্চেন দেখেন, ব্যাকটেরিওফাজ এটা আসলে কি? ব্যাকটেরিওফাজটা আসলে কি? ব্যাকটেরিওফাজটা হচ্ছে যে আমাদের এক প্রকার ব্যাকটেরিয়া, সেটা না। লাইকেন? না। কোনটা? ব্যাকটেরিওফাজ এটা আসলে কি? এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিওফাজ এটা কি? এটা এক ধরনের হলো ভাইরাস। ব্যাকটেরিওফাজ এটা কিন্তু এক ধরনের ভাইরাস। কি বলছে? এক ধরনের ভাইরাস। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখেন, বাধ্যতামূলক পরজীবী মানে অব্লিগেট প্যারাসাইট, অব্লিগেট প্যারাসাইট কাকে বলি? ছত্রাককে? না। ব্যাকটেরিয়াকে? না। শৈবালকে? না। কাকে বলবো আমি? ভাইরাসকে আমি বাধ্যতামূলকভাবে পরজীবী বলবো। কাকে বলতেছি বলেন তো? বাধ্যতামূলক পরজীবী কাকে বলবো? অবশ্যই ভাইরাসকে আমি বাধ্যতামূলকভাবে পরজীবী বলবো। ঠিক আছে, পরের কোশ্চেন চলে আসি। নিচের কোন অণুজীব জীবাণু অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় না? সবাই কথা বলি, কোন অণুজীবটা আপনার জীবাণু অস্ত্র হিসাবে আপনার ব্যবহৃত হচ্ছে না? আচ্ছা, দেখেন, এই তিনটাই কিন্তু জীবাণু অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্লাজমোডিয়াম এটা ম্যালেরিয়া, এটা না। একের আনসার হলো এটা। পরের কোশ্চেন, HIV ভাইরাসে কোনটি নেই? আচ্ছা, HIV ভাইরাস অবশ্যই RNA আছে। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে এটা এক ধরনের এনজাইম। স্পাইক আছে, কিন্তু গ্লাইকোপ্রোটিন আছে, কিন্তু স্পাইক নেই। বুঝার চেষ্টা করেন, HIV ভাইরাসে কোনটি নেই? HIV ভাইরাস এটা একটা RNA ভাইরাস, ভালো কথা। HIV ভাইরাসে এনজাইম থাকে, সব ভাইরাসে এনজাইম থাকে না। যে এনজাইম থাকে তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এবং HIV ভাইরাস বহিস্থ আবরণীযুক্ত ভাইরাস, বহিস্থ আবরণে গ্লাইকোপ্রোটিন, স্পাইক হলো থাকে না। ওকে, ভাইরাস হতে কোনটি প্রস্তুত করা হয়? ভাইরাস দ্বারা কি মানে কোন ভ্যাকসিনটা তৈরি করব? কলেরার টিকা না, কলেরার ওষুধ তৈরি করা হয়। টাইফয়েডের ওষুধ তৈরি করা হয়, জন্ডিসের টিকা তৈরি করা হয়। পরের কোশ্চেন, ভাইরাস জনিত রোগ নয় কোনটা? মানে কোনটা ভাইরাস জনিত রোগ নয়? তার মানে কি? কোনটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কোনটি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। দেখেন, আমি বারবার যদি বলি ভাইরাস জনিত রোগ নয় কোনটা, মানে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ? হাম ভাইরাস জনিত রোগ, ডেঙ্গু ভাইরাস জনিত রোগ, জলবসন্ত ভাইরাস জনিত রোগ, কিন্তু টাইফয়েডটা
ভাইরাস জনিত রোগ নয়। পরের কোশ্চেন দেখেন, প্যাপিলোমা ভাইরাসের কারণে কোন রোগটি হয়? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর জন্য কোন রোগটি আপনার হবে? কোলন ক্যান্সার না, ত্বকের ক্যান্সার না, খাদ্যনালী ক্যান্সার না। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য যে ক্যান্সারটা হবে সেটা জরায়ুর ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য কিসের ক্যান্সার হচ্ছে? যে জরায়ু মুখের ক্যান্সার আমাদের হয়। ঠিক আছে, পরের কোশ্চেন, আদিকোষের ডিএনএর আকারটা কিরকম? অবশ্যই মাথা রাখবেন, আদিকোষের ডিএনএর আকার হচ্ছে বৃত্তাকার। আদিকোষে ডিএনএ আকার কিরকম? বৃত্তাকার। ঠিক আছে ভাই, পরের কোশ্চেন, এইচআইভি রক্তের কোনটিকে আক্রমণ করে? মানে রক্তের কোন পার্টটিকে সে আক্রমণ করে? আরবিসিকে আক্রমণ করে না, অনুচক্রীকে আক্রমণ করে না, রক্তকে আক্রমণ না। তো এইচআইভি হলো শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। পরের কোশ্চেন দেখেন, নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলা হয়? আচ্ছা, পিরিয়ন তো আমাদের মানে সম্পূর্ণ ভাইরাস না, এটা বাদ। ভিরোসটা না, নিউক্লিওক্যাপসিড সংক্রমণ ক্ষমতা বিহীন, ভিরি অন হবে। এই ধরনের কোশ্চেন পরীক্ষার মধ্যে আসবে, এগুলো আমরা পরীক্ষার মধ্যে ভুল করি। পরের কোশ্চেন, কোনটি আরএনএ ভাইরাস? কোনটি আমাদের আরএনএ ভাইরাস? দেখেন একটু যদি কথা বলি, অবশ্যই টোবাকো মোজাইক ভাইরাস, মানে উদ্ভিদ ভাইরাসটা আমাদের আরএনএ ভাইরাস। ঠিক আছে, অবশ্যই অ্যান্সার কি হবে? টিএমবি। পরের কোশ্চেন চলে আসি, নিচের কোনটি হচ্ছে যে আমাদের দন্দাকার ভাইরাস? গোলাকার ভাইরাস, দন্দাকার ভাইরাস, অবশ্যই টিএমবিটা আমাদের এখানে দন্দাকার ভাইরাস, যেমন T2 ব্যাকটেরিওফাস। ঠিক আছে, আচ্ছা, নিচের কোনটি থেকে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়? সবাই তো কথা বলবেন, বলেন কোনটি থেকে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়? এটা তো কখনোই হবে না, এটাও কখনোই হবে না, এটাও কখনোই হবে না। তা জন্ডিস রোগের টিকা আমরা কোথা থেকে পাবো? অবশ্যই মাথা রাখবেন, ভাইরাস থেকে পাবো। ঠিক আছে, পরের কোশ্চেন, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ও আরএনএ দ্বারা গঠিত ভাইরাস কোনটা? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, ভালো কথা, এবং শুধুমাত্র আরএনএ দ্বারা গঠিত আমরা কিন্তু জানি, শুধুমাত্র সেটাকে আমরা ভি রয়েডস বলবো, নট ভিরিয়ন। সেটাকে আমরা কি বলবো? ভি রয়েডস বলবো। আনসার কি হবে? এ। পরের কোশ্চেন, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? দেখেন আরএনএ কিন্তু দুই ধরনের, একসূত্রক এবং দ্বিসূত্রক। দ্বিসূত্রক আরএনএ কোথায় থাকে? রিও ভাইরাসে আমাদের থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন, ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখেন কোনটি সঠিক নয় এ কথাটা মানে কি? ভাইরাসের ক্ষেত্রে আসলে কোনটি আমাদের মিথ্যা? ভাইরাসের ক্ষেত্রে কোনটি আমাদের মিথ্যা? আচ্ছা, দৈহিক বৃদ্ধি নেই, এটা হলো সত্যটা হবে না। পরিবেশ উদ্দীপনা সাড়া দেয় না, আচ্ছা, তার মানে কোনটি মিথ্যা? অবশ্যই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে, এটা হলো মিথ্যা। কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? ছোট কথা বলি, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? অবশ্যই আমাদের রিও ভাইরাসে দ্বিসূত্রক ডিএনএ থাকে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখি, ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ পিলি? পিলির প্রধান কাজ হলো ব্যাকটেরিয়াকে সে পোষকের সাথে যুক্ত করে। ঠিক আছে, ওকে। নিচের কোন রোগের জীবাণু আদিকোষী? বলেন কোন রোগের জীবাণু আদিকোষী? ম্যালেরিয়ার জীবাণু আদিকোষী না, ইনফ্লুয়েঞ্জারও না, জলাতঙ্করও না, কার? নিউমোনিয়ার। পরের কোশ্চেন দেখেন, মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটা? এখানে বেশ কটা ব্যাকটেরিয়া আছে, বেসিলাস সাবটিলিস, বেসিলাস থুরিনজিয়েন্টিস, কোনটা?
মানে মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটা? অবশ্যই মাথায় রাখবেন, মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়াটা হচ্ছে যে ব্যাসিলাস, ব্যাসিলাস ডি নাইট্রিফিসেন্স। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন, চা, কফি ও তামাক প্রক্রিয়াজাতকরণে নিম্নের কোন ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়? চা, কফি আর তামাক প্রক্রিয়াজাতকরণে ব্যাসিলাস মেগাটেরিয়ামকে আমরা কি করে ব্যবহার করি? ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন, কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? পোষক কোষের সাথে আবদ্ধ হয় কার দ্বারা? অবশ্যই মাথায় রাখবেন, পিলির দ্বারা। পিলির দ্বারা সে কি হচ্ছে? আবদ্ধ হচ্ছে। পরের কোশ্চেন, ফ্লাজেলাযুক্ত স্পোরকে আমরা কি বলবো বলেন? ফ্লাজেলাযুক্ত স্পোরকে, সবার কাছ থেকে লাস্টের অ্যান্সারটা আমি জানতে যাচ্ছি, সবাই কথা বলবেন। ফ্লাজেলাযুক্ত স্পোরকে কি বলবো বলেন? ফ্লাজেলাযুক্ত স্পোরকে কি বলে? দেখি কি কমেন্ট করতে পারেন, সবাই কথা বলেন। ফ্লাজেলাযুক্ত স্পোরকে আমরা কি বলবো? অ্যাপ্লানোস্পোর না, হিপনোস্পোর না, উইস্পোর না, কি বলবো? জুস্পোর বলবো। ঠিক আছে, ওকে। তো আজকে যতটুকু পড়ালাম, কার কতটুকু হয়েছে একটু সবাই কমেন্ট করেন, এবং আজকের ক্লাসটা আপনাদের কতটুকু ভালো লাগলো একটু কমেন্ট করবেন। সবাই সবাই বুঝতে পেরেছেন কিনা, ক্লিয়ার কিনা, সবাই কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা তাও কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। সবাই ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কথা বলবেন। ক্লাসটা এখনই শেষ করে দেবো তাহলে। ওকে ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।